ভোলা চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ। দুদফা জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায় জানালেন হাজারো মানুষ। যশোর সীমান্তের শূন্য রেখায় ৩ দিন ধরে আটকা নারী শিশু সহ ১৩ জন। পতাকা বৈঠকেও হয়নি সমাধান। বিএসএফের বিরুদ্ধে পুশিনের চেষ্টার অভিযোগ। নানা জাতের রসালো লিচুতে ভরা বাজার, ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হাট। চলছে জমজমাট বেচাকেনা। স্বাগত স্টার বাংলায়, শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। জন্ম জেলা ভোলার মাটিতে, চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তৃতীয় দফা জানাজা শেষে গ্রামের বাড়ি কোরালিয়ার পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে। এর আগে ভোলা জেলা স্কুল মাঠে তোফায়েল আহমেদের দ্বিতীয় দফা জানাজা সম্পন্ন হয়। যোগ দেন রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। দুপুর ১:১টার দিকে হেলিকপ্টার যোগে মরদেহ ঢাকা থেকে নেওয়া হয় ভোলায়। গতকাল সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তোফায়েল আহমেদ। এইভাবে আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমরা আল্লাহর কাছে শুকর করতেছি। আল্লাহ তাআলা যে তাকে জান্নাত ফেরদাউস দান করে। খুব ভালো ছিল, আমার খুব সম্মান করতো। তারপরে একটা বাচ্চারও সে সম্মান করতো। সে ভোলার কৃতি সন্তান, নয়বারের এমপি, সফল মন্ত্রী। তাকে আজকে হারিয়ে আমরা একজন অভিভাবক হারাইলাম। যতদিন এই বাংলাদেশ থাকবে তোফায়েল আহমেদের নাম থাকবে। এ বিষয়ে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। তোফায়েল আহমেদের দাফন তো শেষ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। তো আজ দুপুর ১টার দিকে মূলত ঢাকা থেকে তার লাশ হেলিকপ্টার যোগে ভোলা আসেন এবং তারপরে ভোলা সরকারি স্কুল মাঠে দ্বিতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে দলমত নির্বিশেষে হাজারো মানুষ কিন্তু এই জানাজায় অংশ নিয়েছেন এবং তারা তোফায়েল আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সেই জানাজা শেষে পরবর্তীতে তার গ্রামের বাড়ি কোরালিয়া, যেখানে তার জন্মস্থান, সেইখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তৃতীয় দফা মূলত জানাজা হয়েছে এবং সেই জানাজায় আশেপাশের বেশ কিছু ইউনিয়ন, তার আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন উপজেলার মানুষ এখানে অংশ নিয়েছিল এবং তৃতীয় দফা জানাজা শেষে এখানে তার পারিবারিক, তার মা বাবা এবং তার স্ত্রীর পাশেই তাকে সমাহিত করা হয়েছে এবং এখন এই মুহূর্তে তার যে আত্মীয় স্বজন, তার নেতাকর্মীরা, শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা এসেছেন এবং দোয়া করছেন এবং তার কবরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। তারা এই একজন গুণী নেতাকে হারিয়ে তারা কিছুটা বাকরুদ্ধ, বিশেষ করে আত্মীয় স্বজনরা। তারা বলছেন তাদের বৃক্ষের মতো ছিলেন এই জাতীয় নেতা তোফায়েল আহমেদ। তিনি শুধু ভোলার নয়, সারা বাংলাদেশের কিন্তু তার হাত ধরে অনেক নেতৃত্ব তৈরি হয়েছেন বলে তারা বলছেন এবং তারা সবাই কিন্তু তোফায়েল আহমেদ মৃত্যুতে একরকম বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে একজন কৃতি মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে যিনি স্বাধীনতার পক্ষ থেকে শুরু করে এখন পর্যন্ত যিনি রাজনীতি একটি বড় ভূমিকা ছিলেন, তার আত্মদায়ক, তার শুরুটা হয়েছিল কিন্তু ছাত্র রাজনীতি দিয়ে এবং পরবর্তীতে কিন্তু বাংলাদেশের রাজনীতি কিন্তু প্রভাবশালী নেতা হয়ে উঠেছিলেন এবং একরকম ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে তার জীবন ইতি টেনা হয়েছে। কিন্তু শেষ দিকে এসে কিন্তু তিনি আওয়ামী লীগের রাজনীতিও কিছুটা চাপের মধ্যে ছিলেন এবং অসুস্থ থাকার কারণে সেটি আরো বেগবত হয়েছে। তারপরও ভালোবাসা কিন্তু তার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কিন্তু কমেনি। ভোলার আপামর সাধারণ মানুষ দলমত নির্বিশেষে জানাজা অংশ নিয়ে তারা কিন্তু শেষবারের মতো তাকে দেখতে এসেছেন এবং তারা বিদায় জানিয়েছেন। এই মুহূর্তে তার বাড়ির যেই মসজিদ রয়েছেন সেই মসজিদে তার জন্য দোয়া মোনাজাত করা হচ্ছে। পাশাপাশি যারা এখানকার এলাকাবাসী রয়েছেন তারাও কিন্তু এসে এখানে তার জন্য দোয়া করছেন। সব মিলিয়ে বলা যায় যে তোফায়েল আহমেদের মৃত্যুর মধ্যে দিয়ে ভোলার যেই সিনিয়র নেতৃবৃন্দর, সেই নেতৃবৃন্দের একটি শূন্যতা তৈরি হয়েছে। এর আগে মরহুম শাহজাহান, যিনি ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, নাজির রহমান মঞ্জু এবং তোফায়েল আহমেদের মধ্যে দিয়ে। তো সব মিলিয়ে বলা যায় এর মধ্যে দিয়ে ভোলাবাসী গুণী মানুষকে হারিয়েছে বলে তারা জানিয়েছেন। তো ভোলা কোরালিয়া গ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তোহা, তবুও আপনাকে ধন্যবাদ। দর্শক,
বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। ডেঙ্গু রোগীর জন্য 10% বেড ফাঁকা রাখতে হবে বেসরকারি হাসপাতালে। ওষুধ ছাড়া রোগীকে অন্য সব সেবা দিতে হবে বিনামূল্যে। স্বাস্থ্য পরীক্ষার 80% খরচ দেবে হাসপাতাল। মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভায় অংশীজনদের এসব তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু, সেটি মোকাবেলায় আগেভাগেই নড়েচড়ে বসেছে সরকার। হাম থেকে শিক্ষা নিয়ে লার্ভা নির্মূল সহ চিকিৎসা নিয়েও নিচ্ছে নানা পরিকল্পনা। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতাল, ক্লিনিক থেকে সিটি কর্পোরেশন সহ সব অংশীজনদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর মতবিনিময় সভা। আন্তর্জাতিক মহলে কথা বলে এ সময় চিকিৎসা সংকট প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 10% বেড ফাঁকা রাখতে হবে। সেখানে ওষুধ ছাড়া অন্য সব সেবা দিতে হবে বিনামূল্যে। ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস। রোগীর দুর্ভোগ কমাতে বিভাগীয় শহরের চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি জেলা পর্যায়ে দক্ষতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। আমরা ডাক্তারদেরকে ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা ট্রেনিং দেওয়াবো, যাতে করে প্রপার স্টেজে কোন ট্রিটমেন্টটা করতে হবে ডেঙ্গু অ্যাটাক রোগীর উপর, সেইটা নিশ্চিত করার জন্য আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিন ওনারা সেভাবে কাজ করে যাবেন। এটাকে ফাইন্যান্স করবেন আমাদের ইউনিসেফ বড় আকারে, ছোট আকারে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেই কস্টটা ফাইন্যান্স করব। এছাড়া চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনায় ওষুধ প্রয়োগে নির্দিষ্ট নিয়ম মেনে চলার দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। HM ইমরান, স্টার নিউজ। যশোর সীমান্তের শূন্যরেখায় 3 দিন ধরে নারী শিশু সহ 13 জন আটকা আছে। এতে সেখানে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। বিজিবি জানায়, শনিবার রাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে অন্ধকারের মধ্যে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিষয়টি বুঝতে পেরে প্রতিহত করে বিজিবি সদস্যরা। পরে ওই লোকদের সীমান্তের শূন্য রেখায় রেখে চলে যায় বিএসএফ। 3 দিন ধরে নারী শিশু সহ 13 জন সেখানে আটকে আছে। খাবার পানি না পেয়ে রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে তাদের। এ নিয়ে বিজিবি বিএসএফ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে যশোরের বেনাপোল সীমান্তে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, সীমান্তে আটকে পড়াদের বিষয়ে বিজিবি ও বিএসএফ কি বলছে? তাদের কোনো পরিচয় এখন পর্যন্ত জানা গেছে কিনা? কি তথ্য আছে? তোহা যে প্রায় 3 দিন ধরে এই যে ভারতীয় ভূখণ্ডে যে সুন্দররেখায় তারা 3 দিন অবস্থান করছে, একদম খোলা আকাশের নিচে যে মানবতার জীবনযাপন করছে। একদম যে কোনো পক্ষের যে ভারতীয় বিএসএফ বাহিনী তারা তাদের যে সীমান্ত দিয়ে কাঁটাতারে বাইরে রেখে গেছে, এদিকে বিজিপিও তারা এটা গ্রহণ করছে না। সব মিলে তারা এখনো খোলা আকাশের নিচে 3 দিন ধরে রয়েছে। আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা বিগত 3 দিন ধরেই বিএসএফ এর সাথে একাধিকবার পতাকা বৈঠক করেছে, জন্য আহ্বান করেছে, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে তারা কোনো যে প্রতিক্রিয়া তারা সেটা পায়নি। আজকেও তারা কয়েকবার 2 দফা হচ্ছে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের আহ্বান জানায়, তারা কোনো সাড়া দেয়নি। একটি তথ্য জানিয়ে রাখি যে এই যে বিজিবির যে নির্বাচন, বিএসএফ এর যে ভারতের যে নির্বাচনের পর থেকেই তারা যে পুশিনের যে ঘটনা বারবার চেষ্টা চালাচ্ছিল, তারপর থেকে বিজিবি যে কঠোর অবস্থানে ছিল, তার ধারাবাহিকতায় গত শনিবার রাতে মধ্যরাতে 8 থেকে 10 জনের নারী পুরুষ শিশু সহ ভারতীয় সীমান্ত দিয়ে তারা সে সুন্দররেখায় পাঠিয়েছে। আমরা রয়েছে এই যে
সুন্দররেখা থেকে প্রায় 500 মিটার দূরে। এখন তারা যে খোলা আকাশের নিচে ছিল মাঠের ভিতরে, তারা তাদের যে নিরাপত্তা আশ্রয় নেওয়ার জন্য তারা ছায়াতে অবস্থান করছে। একটি তথ্য জানিয়ে রাখি যে আমরা বিজিবির সাথে কথা বলেছি। তারা বিজিবি আমাদেরকে জানিয়েছে যে এখন 8 থেকে 10 জনের যুবক, নারী এবং শিশুরা থাকলেও ভারতীয়র ওপাশে মানে তার কাটার যে বাইরে সেখানে প্রায় শতাধিক মানুষ অবস্থান করছে এমনটি আমাদের জানিয়েছে বিজিবি। সব মিলে এই যে পুশিনের ঘটনাকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং বিজিবি থেকেও তার সাথে কথা বলার চেষ্টা করছে। সব মিলে তোহা একটি তথ্য জানিয়ে রাখি যে আজকেও কিছুক্ষণ আগেও পতাকা বৈঠকের মাধ্যমে আহ্বান করেছিল, কিন্তু সেভাবে তারা সাড়া পায়নি বিজিবি। সব মিলে এই ছিল সর্বশেষ অবস্থা। তোহা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্তে আটকে পড়াদের বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ। বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘিতে কুমির টেনে নেওয়া শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকালে উদ্ধার হয় মরদেহ। পরে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মাজারের পাশেই তাকে দাফন করা হয়। আর দিঘির নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। খান জাহান আলীর মাজার দিঘি। সোমবার রাতে সেখানে গোসলে নামলে শিশু ফাতেমাকে টেনে নিয়ে যায় কুমির। রাতভর খোঁজাখুঁজির পরও মেলেনি সন্ধান। মঙ্গলবার সকালে উদ্ধার হয় মরদেহ। মেয়েটা এদিক ওদিক চলে গেলে সারাক্ষণ ওর মা ওকে খোঁজাখুঁজি করে। পাগল হলেও তো সে মা, তাই না? সে তো বুঝতেছে যে আমার সন্তান আমার পাশে নেই। দাবড়ালি গাড়তে দাবড়া দিলি তা যায় না, ফিরে পানিতে করে, ফিরে আবার উঠে, ফিরে আবার পানিতে করে, ফিরে আবার উঠে। মাজার কর্তৃপক্ষ বলছে শিশুটির মা একজন মানসিক ভারসাম্যহীন। তাদের বাড়ি কোথায় তা নিশ্চিত নন কেউ। তাই ময়না তদন্ত ছাড়াই মাজারের পাশেই জোহরাবাদ এলাকায় ফাতেমাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার বডিতে বেশ কয়েকটা কুমিরের দাঁতের আঘাতের চিহ্ন আছে এবং অক্ষত আছে, তবে দাঁতের কামড়ের চিহ্ন আছে এবং তার মৃতদেহ ফেরত হয়েছে। পুলিশ প্রশাসনের লোক আছে এবং আমাদের এখানে গণকবরের একটা জায়গা আছে মাজার কর্তৃপক্ষ, আমরা ওখানে গণকবরের ব্যবস্থা করতেছি। দিঘিতে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। করে দেওয়া যায়, মানুষ যে পর্যন্ত প্রচার করতে না সেইটা বাস্তবায়নের প্রাকখানে একটা ঘটনা ঘটে গিয়েছে। আপনারা আন্তরিক এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, কোনো অবস্থাতেই এটা কাম্য নয় আমাদের। আমরা সেই বিষয়টা ইনশিওর করার জন্য সকল মহল বসেছি। এর আগে গত 8 এপ্রিল দিঘির ঘাট থেকে একটি কুকুরকে টেনে নিয়ে যায় কুমির। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ঈদুল আজহার শুভেচ্ছা বার্তার ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে তৈরি হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের আবহ। কেন্দ্রের সবুজ সংকেত পেতে বিএনপি নেতারা দৌড়ঝাঁপ শুরু করলেও একেবারে নীরব জামায়াত। এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। শুভেচ্ছা বার্তায় সয়লাব নগরীর অলিগলি। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন, পোস্টারে। এই শুভেচ্ছা বার্তায় ইঙ্গিত মিলেছে কারা লড়তে চান আসছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে, যাদের বেশিরভাগই সরকার দলের রাজনীতির সঙ্গে জড়িত। রয়েছে নতুন ও তরুণ মুখও। ভোটের লড়াইয়ে আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি সবার কণ্ঠে। তরুণরা চাইলে একটা দেশ বদলাই যেতে পারে, সেই লক্ষ্যে চিন্তা ভাবনা আছে যাতে আমি আমার পরিবার, এলাকা, বন্ধু বান্ধব, উস্তাদ, শিক্ষক সবাইকে নিয়ে বসে বিস্তারিত এটা ব্যাপক আকারে ইনশাল্লাহ মাঠে নামবো। কোনো খারাপ কাজ হইতো না, কোনো অসৎ কাজ হইতো না, দুর্নীতি হইতো না, এই ধরনের মানুষ আমি না অন্য যে কেউ সেজন্য যে কোনো জায়গার জন্য প্রতিনিধি হয়। আমার খুব ইচ্ছা সিলেটের জনগণের জন্য কাজ করার। যদি দল আমাকে নির্বাচন করার যোগ্য মনে করে আমাকে দেয়, আমি সিলেট শহরের কাজ করতে চাই। আমি একজন সেবক হিসাবে মানুষের কাজ করছি এখন। ভবিষ্যতে যদি দল আমাকে মনোনয়ন দেয়, অবশ্যই আমি জনগণের প্রপার সেবক হিসাবে কাজ করার চেষ্টা করব। আমার বিশ্বাস দল সঠিক সিদ্ধান্তই নেবেন এবং যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা এবং আস্থা রেখেই দলের সিদ্ধান্ত মেনেই আমরা কাজ করব। এনসিপি নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করলেও নগরে নেই জামায়াতের কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড। একটি আধুনিক, পরিচ্ছন্ন, যুববান্ধব সিলেট গড়তে চাই, যেখানে তরুণদের জন্য থাকবে দক্ষতা, উন্নয়ন, কর্মসংস্থান, খেলাধুলা, প্রযুক্তি নির্ভর
নগর সেবা। কেন্দ্রের পক্ষ থেকে যাকে দেওয়া হবে তিনি সেখানে মেয়র হিসাবে নির্বাচন করবেন। কাকে দিবে এটা আমরা এখন বলতে পারবো না, সেটা যাকেই দিবে সংগঠনের পক্ষ থেকে তাকে নিয়েই আমরা নির্বাচন করব। এদিকে কাউন্সিলর পদে লড়তে এরই মধ্যে মাঠে নেমেছেন প্রায় সব দলের নেতারা। ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্যস্ত সময় কাটছে তাদের। যারা প্রতিদ্বন্দ্বী হবে তারা জনসংযোগ করছে, আবার যারা নির্বাচন দিবে তারা প্রশাসক নিয়োগ করছে। আমরা মনে করি এটা একটা বিপরীতধর্মী তৎপরতা। প্রশাসক দিয়ে আপাতত চালানো হচ্ছে, ঠিক আছে, দ্রুত আপনারা নির্বাচনের একটা ব্যবস্থা নিন, তফসিল ঘোষণা করুন, প্রার্থী যারা যারা আছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করুন এবং সাধারণ মানুষকে এই যে তাদের প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক ভোগান্তি এ থেকে তাদেরকে রক্ষা করুন। গত 23 ফেব্রুয়ারি সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশা সচেতন মহলের। 2001 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়া সিলেটে নাগরিক সেবা দেয়া হচ্ছে 42টি ওয়ার্ডের মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। 2027 সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে সংক্রান্ত সভা শেষে কথা জানান তিনি। বলেন, পরীক্ষার সময় এগিয়ে আনাতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা পর্যায়ে সমালোচনা হচ্ছে। অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে। এর আগে 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ওই বছরের 7 জানুয়ারি শুরুর ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এ সময় সেশন জট কমিয়ে আনার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান তিনি। এবার আমরা চেয়েছিলাম যে ফেব্রুয়ারির শেষ দিকে কিছু করতে, কিন্তু ফেব্রুয়ারি তো রোজা, এই জন্য আমরা স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি, বলে তাদেরকে জানতে চাইলাম যে আমরা কি রোজার পরেই পরীক্ষাটা নেব না রোজার আগে নেব। তো স্টেক হোল্ডারও বললো রোজার আগেই শেষ করে দেন। সেই জন্য আমরা 7 জানুয়ারি শুরু করব এবং 8 ফেব্রুয়ারি আমরা শেষ করে দেব। একটু লম্বা রুটিন দিয়েছি। এখন আবার সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে যে না এটা বেশ এগিয়ে গিয়েছে। বেশ না, কারণ সিলেবাস শেষ হচ্ছে, সবই ঠিক আছে। এখন আমরা তো স্টেক হোল্ডারের সাথে কথা বলেই কাজ করছি। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এমন তাপপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। চলতি বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের পাশাপাশি একাধিক তাপপ্রবাহের আশঙ্কা আবহাওয়া অফিসের। ফলে গরমের অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন তারা। সারা দেশেই তীব্র গরম, নাজেহাল সাধারণ মানুষের জীবন। নাবিশ্বাস উঠছে খেটে খাওয়া মানুষের। খুলনা, রংপুর, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে বর্তমানে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে আপাতত এই গরম থেকে মিলছে না মুক্তি। গরমের তীব্রতা থাকবে আরও কিছুদিন। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 4 বা 5 জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তীব্র গরম। এরপর কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও মৌসুম জুড়ে আরও কয়েক দফা তাপপ্রবাহের শঙ্কা। আমাদের রংপুর, রাজশাহী এবং খুলনা এবং এর সাথে হলো বরিশাল, এই 4টা বিভাগের সবগুলো জেলা এবং ঢাকা সহ আরও 8টা জেলার উপর দিয়ে আমাদের মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী 2 থেকে 3 দিন মিনিমাম সেটা অব্যাহত থাকতে পারে। তবে কিছু জেলা হয়তো বা তাপপ্রবাহের আওতায় আসতে পারে, কিছু জেলা হয়তো বা তাপপ্রবাহ মুক্ত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে জুন মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরেও বৃষ্টির পরিমাণ কম থাকার আভাস। এতে স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাপমাত্রা। 4 তারিখ বা তার পরবর্তী সময়ে সারা দেশে একটা বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের মৌসুমী বায়ুর কারণে। তখন হয়তো বা তাপপ্রবাহ অনেকটা কমে আসতে পারে। আর তারপরে টানা 6 থেকে 7 দিন মোটামুটি অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে। যদিও গত এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, তবে বর্ষার মূল সময় জুড়ে কম বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আর তাই সামনের কয়েক মাস তীব্র গরমে জনজীবনে বাড়তে পারে অস্বস্তি। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। 30 তরুণকে রাশিয়ায় পাচারে জড়িত 3টি এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানান, শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। শীঘ্রই খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিহত ও আহত প্রবাসীদের সার্বিক সহায়তা করছে সরকার। এ বিষয়ে কাজ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী আরও জানান, প্রবাসী কল্যাণ কার্ড চালু হলে
বিএমইটি কার্ড অকার্যকর হয়ে যাবে, আর বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানো প্রবাসীরাই এই কার্ড পাবেন। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। এই রুটে মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা, আমরা কাউকেই ছাড়ব না। আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে। সম্প্রতি হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ সহায়তা দেবে সরকার। এজন্য স্মার্ট কার্ডধারী কৃষকদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এই স্কিমের আওতায় কৃষক স্মার্টধারী প্রান্তিক কিংবা ভূমিহীন কৃষক ও সম্প্রতি গ্রীষ্মকালীন অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে হবে। সম্প্রতি অতিবৃষ্টিতে দেশের হাওর এলাকায় ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ প্রেক্ষিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলের হাওর এলাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলায় অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের এই ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। নানা জাতের লিচুতে ভরপুর বাজার। দিনাজপুর, পাবনা আর ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। কেউ ঝুড়ি ভর্তি, কেউ ভ্যান ভর্তি লিচু নিয়ে হাজির হাটে। ক্রেতা বিক্রেতার হাকডাক আর বেচাকেনায় জমজমাট লিচুর হাট। বেদানা, বোম্বাই, মাদ্রাজি ও চায়না 3 সহ উন্নত জাতের লিচুতে রঙিন দিনাজপুর শহরের নিউ মার্কেট এলাকা। সবাই যারা ঈদের ছুটিতে দিনাজপুরে আসছিল, এখন দেখা যাচ্ছে যারা ব্যাক করছে সবাই লিচু নিয়ে ব্যাক করছে। ঈদের পরের 2 দিন আর কি বাজার কিছুটা নিম্নমুখী থাকলেও হঠাৎ করে আবার বাজার বেড়ে গেছে। তো মোটামুটি নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিনতে আসি। তবে ঈদের ছুটিতে বাইরে থেকে পাইকার না আসা এবং কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় লিচুর দাম কমের অভিযোগ ব্যবসায়ীদের। চায়না 3 মনে করেন নিতে গেলে 9,000, 9,500 টাকা হাজার পড়তেছে। বোম্বাই নিতে গেলে 4,500, 5,000 টাকা হাজার পড়তেছে। বাগানিরা হয়তো লিচু ভাঙছে না, হ্যাঁ 2 দিন মানে 3 দিন যাবত, ঈদের পরের দিন থেকে 3 দিন যাবত তারা লিচুর দাম পায়নি। দিনাজপুরে চলতি মৌসুমে প্রায় 6,000 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যেখান থেকে অন্তত 700 কোটি টাকার ফল বিক্রির লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। আমরা কৃষি বিভাগ সহ আমরা হর্টিকালচার সেন্টারে আমরা কৃষকদেরকে এখন যে লিচুটি আছে সেটি মানে বাজারে কৃষক আমাদের যারা ক্রেতা আছে তারা যেন ভালোভাবে কিনতে পারে, সেই জন্য আমাদের যে কৃষি বিষয়ক যে পরামর্শগুলো এখন রোগবালাই থেকে শুরু করে পোকামাকড় এগুলো আমরা সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি। লাল সবুজাব রঙে রঙিন লিচুর রাজধানী হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদীর হাট। দৈনিক সকাল থেকে সন্ধ্যা চলে জমজমাট বেচাকেনা। তবে বিক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় চলতি মৌসুমে দাম কিছুটা কম। গত বছর দামের কমে, এবার কমে ফলন, প্রচুর ফলন। এবার কঠিন লিচু বার হয়েছে। ঈশ্বরদী থানার ভিতর মতো লিচু কোথাও জরবে নেই। দামটা আছে 2500, 2800, 3000, 3200। হাটের পাশাপাশি বাগানে লিচু সংগ্রহ ও বাছাইয়ে দম ফেলার ফুসরত নেই বাগানীদের। কৃষি বিভাগ বলছে, অন্যবারের তুলনায় ফলন ভালো হওয়ায় ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লিচু উৎপাদন হওয়ায় দাম অনেকটাই ক্রেতার নাগালে। তো আমরা এখন পর্যন্ত প্রায় 40,000 মেট্রিক টনের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। তো আশা করছি এবছর প্রায় 800 কোটি টাকার লিচু এই পাবনা জেলায় বেচা বিক্রি হবে। এখন পর্যন্ত লিচুর যে দাম, যদি এই দামটা অব্যাহত থাকে, কৃষকরা এখান থেকে লাভবান হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগরের হাট বাজারে ঝুড়িতে, ভ্যানে থোকায় থোকায় সাজানো রঙিন লিচু। বছরের এই সময়টায় লিচু কেন্দ্রিক অর্থনীতি যেন প্রাণ ফিরে পায়। ঢাকার কাছাকাছি হওয়ায় এবং রস ও স্বাদের কারণে এখানে পাইকারদের আনাগোনাও বেশি। প্রত্যেকদিন সকালে ম্যাক্সিমাম প্রায় 2 থেকে 3 কোটি টাকার লিচু বিক্রি হয় আমাদের এই আউলিয়া বাজারে। ভৈরব, এদিকে আশুগঞ্জ, তারপরে কুমিল্লা,
ফেনী, শ্রীমঙ্গলে বিভিন্ন জায়গা থেকে আসে। বাংলাদেশের ভিতরে যত মাল আছে লেচু বাজার, আউলিয়া বাজার সবচেয়ে ভালো বাজার। স্বল্প সময়ের জন্য বাজারে আসা রসালো এই ফলটি মিলবে চলতি মাস পর্যন্ত। মাসখানেকের এই বেচাকেনায় দিনাজপুর, পাবনা ও ব্রাহ্মণবাড়িয়া মিলিয়ে বাণিজ্য হবে অন্তত ১৬০০ কোটি টাকার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, লিচুর হাটের আরও খবরাখবর আপনাদেরকে জানাবো। এর জন্য রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, হাটের সব জাতের লিচুই কি মিলছে এবং দাম কেমন দেখছেন? রংপুরে গেল 2 সপ্তাহ ধরে লিচুর যে বেশ কয়েকটি জনপ্রিয় জাত রয়েছে রংপুর এলাকায়, যেটি বেশি পাওয়া যায় চায়না থ্রি, বেদানা, মাদ্রাজি সহ যে বেশ কয়েকটি জাত পাওয়া যায়, সেই জাতের লিচুগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবং বর্তমানে বাজার বেশ জমজমাট। আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছে এটি রংপুরের টাউন হল চত্বরের ঠিক সামনে, মূল সড়ক সংলগ্ন এবং পাশেই রংপুর পৌরবাজার। মূলত এই সড়ক ধরেই রংপুরের যে লিচু বাজার, সেই বাজারে কিন্তু যে বেশ কয়েক ধরনের লিচুই মিলছে, বিশেষ করে মাদ্রাজি লিচু, বোম্বাই লিচু, চায়না থ্রি সহ বিভিন্ন জাতের লিচু পাইকারি এবং খুচরা বিক্রি হচ্ছে। মূলত এবছর বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা বলছে ফলন একটু কম, তবে এবছরে কিন্তু এই লিচুর যে স্বাদ, রসালো লিচু, এই লিচুগুলো কিন্তু বেশি এসেছে এবং দামটাও কিন্তু গতবারের তুলনায় এবার অনেকটাই স্বাভাবিক রয়েছে। মূলত কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে রংপুর বিভাগে এবার, রংপুর জেলার মধ্যে এবার প্রায় 825 হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচু চাষ হয়েছে এবং ফলন তাদের হিসেব অনুযায়ী প্রায় প্রতি হেক্টরে 11 মেট্রিক টন লিচু উৎপাদন হবে এবং সেই হিসাবে সারা জেলায় কিন্তু 8,665 মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছে। এছাড়াও কিন্তু রংপুরের পার্শ্ববর্তী যে জেলা লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলায় কিন্তু লিচুর বাজার অনেকটাই জমে উঠেছে। সেখানে বেচাকেনা হচ্ছে বিশেষ করে বেদানা, বোম্বাই এবং চায়না থ্রি লিচু, এছাড়াও মাদ্রাজি লিচু প্রায় শেষ পর্যায়ে এবং সব শেষে যে জাতটি আসবে সেটি কাঁঠালি জাতের লিচু। এবং রংপুর এবং দিনাজপুরের দামের পার্থক্য খুব একটা বেশি নেই। এই রংপুর এবং দিনাজপুরের লিচু সর্বনিম্ন এক প্রতি 100টি লিচু 200 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি দাম চায়না থ্রি লিচুর, সেটি সর্বনিম্ন 700 টাকা থেকে প্রতি 100 পিস 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং মাদ্রাজি, বোম্বাই, বেদানা জাতের যে লিচু রয়েছে এটি 200 টাকা থেকে 350 এবং 400 টাকা পর্যন্ত আকার এবং স্বাদ ভেদে বিভিন্ন যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনে কিন্তু বিক্রি হচ্ছে। মূলত এবছর দিনাজপুর জেলায় 5490 হেক্টর জমিতে যে লিচু চাষ হয়েছে, এর মধ্যে দিনাজপুরের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলায় 5418টি বাগান রয়েছে। এর মধ্যে বোম্বাই লিচু 3170 হেক্টর জমিতে, মাদ্রাজি লিচু 1166 হেক্টর জমিতে এবং চায়না থ্রি লিচু 802 হেক্টর জমিতে এবং বেদানা লিচু 295.5 হেক্টর জমি এবং কাঁঠালি লিচু সব শেষে যে লিচুর জাতটি বাজারে আসে সেটি 56 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। মূলত এই লিচুর বাজার কিন্তু দিনাজপুর জেলা মিলে এবছর প্রায় 700 কোটি টাকা এবং রংপুরেও এই বাজার। রাফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লিচুর বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন রংপুর থেকে আমাদের সহকর্মী রাফিন। দর্শক, এই ছিল স্টার বাংলা। এবার যাচ্ছে স্টার চট্টগ্রামের, সাথে আছেন ফারিহা সাসনিন। আপনাকে ধন্যবাদ। স্বাগত স্টার চট্টগ্রামের, সাথে আছি আমি ফারিহা সাসনিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বান্দরবানে পাহাড় কেটে অবৈধভাবে ইট ভাটার কার্যক্রম, পরিবেশ প্রতিবেশের উপর বিরূপ প্রভাব, প্রশাসনের নির্বিকার ভূমিকায় ক্ষোভ। সরকার আইনকে দিতে পারবো, মানুষ চলাই না পারে, যাই না পারে, স্কুল পাওয়া যায় না পারে, কিছু খরচ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাহাড়ি প্রকৃতি ধ্বংস করে বান্দরবনে চলছে অবৈধ ইট ভাটা কার্যক্রম। এতে তৈরি হওয়া ধুলোবালিতে পরিবেশের ক্ষতি ছাড়াও স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের এলাকার মানুষ। অভিযোগ উঠেছে প্রশাসনের চোখের সামনে চলছে এসব ইট ভাটার কাজ। সবুজ পাহাড়ের বুকে ইট ভাটার চুল্লির ধোঁয়া, গাছের পাশাপাশি পাহাড় কেটে পুরানো হচ্ছে ইট। পাহাড় কেটে বন উজাড় হওয়ায় বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। প্রশাসনের চোখের সামনে চলছে এই কার্যক্রম। ইট ভাটার কাজ করতেছি, 6 মাসের জন্য আসছি। ধুলো ময়লা আমাদের স্বাস্থ্যের জন্য সবার সবগুলো ভেঙে গেছে। আইনকে মানে না না মানে তারা সরকার আইনকে দিতে পারবো, এটাই একটা প্রশ্ন।
বান্দরবানের লামা ফাইতং, আজিজনগর, থানচি, আলীকদম ও নাইখংছড়ি সহ প্রতিটি এলাকায় ইটভাটার চুল্লির ধোঁয়া মিশছে পাহাড়ি বাতাসে। এতে সড়ক জুড়ে ধুলাবালুতে বায়ু দূষণের শিকার পথচারীরা। ফলমূল ভালোভাবে উঠতেছে না, শাকসবজি ঠিক মতো হচ্ছে না, সে বন্ধ করার প্রয়োজন বলে মনে করি। মানুষ চলাই না পারে, যাই না পারে, স্কুল পাওয়া যায় না পারে, কিছু খরচা। নিষেধাজ্ঞা অমান্যকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। ডিস্ট্রয় করার জন্য যে আপনার লজিস্টিক সাপোর্টটা দরকার, আপনাকে সে প্রত্যন্ত জায়গায় বলেছে আগে ভেকো মেশিন নিয়ে যেতে হয়, আরো অনেক যন্ত্রপাতি নিয়ে যেতে হয় এগুলো ডিস্ট্রয় করার জন্য। অনেক লেবার ফোর্স লাগে সেখানে। কঠোর ধারায় তাদেরকে নিয়মিত মামলা দায়ের করারও এখন আমাদের চেষ্টা। শুধু এমন দায়সারা আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা। কঠোর অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটা বন্ধ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।